সুজন এবং মায়াপুরী তারা দুজনে রাজপ্রাসাদে প্রবেশ করলো। রাজা এবং রানী তাদেরকে দেখে চিন্তামুক্ত হলেন। তখন রাজকন্যা দৌড়ে এসে জিজ্ঞেস করলো, সুজন, কি হয়েছে? তুমি ছাড়া পেলে কি করে? সেই দুষ্ট লোক তোমার কোনো ক্ষতি করেনি তো? তুমি কি ঠিক আছো? আপনি চিন্তা করবেন না। আপনি কি কোথাও ব্যথা পেয়েছেন কি না সেটা বলেন। আমি অত্যন্ত লজ্জিত। আমি আপনার দেহরক্ষী হয়েও আপনার এত বড় বিপদের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারলাম না। সুজন, তুমি এখনো এই কথা বলছো? তুমিই তো আমাকে বাঁচালে। তুমি ছাড়া এখানে কে ছিল যে আমাকে বাঁচাবে? তুমি নিজেই সেই দুষ্ট লোকের কাছে যেতে রাজি হলে শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য। সুজন, তুমি আজকে আমার মেয়ের জন্য যা করলে আমি সেটা সারা জীবন মনে রাখবো। কিন্তু তোমার সাথে এই পরীটা কে তাকে তো চিনতে পারছি না। মায়াপরী তখন বলতে শুরু করে, রাজামশাই, আমার নাম মায়াপরী। আপনি আমাকে চিনবেন না, কিন্তু সুজন আর আপনার মেয়ে কনকলতা আমাকে ভালো করেই চেনে। আমি আপনাকে একসময় সব কিছু খুলে বলবো, কিন্তু এখন আমাকে সেই দুষ্ট লোকটার পিছু নিতে হবে। মায়াপরী, আপনি আমাকে সাথে নিয়ে যান। আমি ওই লোকের একটা সাহায্য করেই ছাড়বো। ওই লোকের কত বড় সাহস রাজকন্যা কনকলতার উপর এরকম ভাবে আক্রমণ করে। ঠিক আছে, তুমিও চলো, কিন্তু আমাকে ওই লোকের সম্পর্কে আরো অনেক কিছু জানতে হবে। জানা থাকলে ওই লোককে খুঁজে পেতে অনেক সহজ হতো। রাজামশাই, আপনি কি ওই লোকের সম্পর্কে কোনো কিছু বলতে পারবেন? আমি তো কিছু বলতে পারবো না, কিন্তু আমাদের রাজপ্রাসাদে পাশের রাজ্যে রাজকুমার নীল আছে। রাজকুমার নীল হয়তো আপনাকে কোনো তথ্য দিতে পারবে। তখন মায়াপরী রাজামশাইয়ের এই কথা শুনে খুব খুশি হয়। তাহলে তো খুব ভালো কথা। চলুন রাজামশাই, আমাকে নিয়ে চলুন রাজকুমার নীলের কাছে। অন্যদিকে তান্ত্রিক তার শিষ্য এবং দবির মিয়ার সাথে সেই কালো প্রাসাদ ছাড়ার প্রস্তুতি নিয়ে নেয়। তান্ত্রিকের শিষ্য দবির মিয়ার কাছে গিয়ে বলে, দবির মিয়া, তুমি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমরা এই কালো প্রাসাদ ছেড়ে অন্য কোথাও চলে যাব। কোনো কথা বলবে না আর কোনো প্রশ্নও করবে না। ঠিক আছে, কিন্তু আমরা কোথায় যাচ্ছি? শিষ্য এই প্রশ্ন শুনে প্রচন্ড রেগে যায়। কত বড় সাহস! তুমি আবার প্রশ্ন করা শিখে গেছো। তোমাকে এবার শাস্তি দিতে হবে। আমি যা বলি তাই শুনবে। এর বাইরে কোনো কথা বলবে না। আর কোনো কথা না বলে তৈরি হয়ে নাও। এরপর তারা দুজন মিলে তান্ত্রিকের সাথে দেখা করে। তান্ত্রিককে খুবই চিন্তিত দেখাচ্ছিল। এত দেরি হলো কেন? এই একটা জিনিস নিতে এত সময় লাগে? এখন জলদি চলো। আমাদেরকে যত দ্রুত সম্ভব এই কালো প্রাসাদ থেকে বের হতে হবে। তান্ত্রিক এবং শিষ্যের এমন অবস্থা দেখে দবির মিয়া অনেক চিন্তিত হয় এবং সে কিছুই বুঝতে পারে না, আর কোনো প্রশ্ন না করে তাদের সাথে চলতে শুরু করে। আর অন্যদিকে মায়াপরী এবং সকলে মিলে রাজকুমার নীলের সাথে দেখা করতে যায়। রাজকুমার নীল, কিছু মনে করবেন না। আজকে এমন কিছু ঘটে যাবে আমার কোনো ধারণাই ছিল না। আপনি এসেছিলেন একটু শান্তিতে আমার মেয়ের সাথে আলাপ পরিচয় হতে, কিন্তু সেটাও হলো না। না না রাজামশাই, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। বিপদ তো আর বলে কয়ে আসে না। আর সকলে মিলে আমার সাথে নিশ্চয়ই কথা বলতে এসেছেন।
কোনো চিন্তা না করে বলুন। আপনার কাছ থেকে কিছু জানার ছিল, আর সেটা আমি না, মায়াপরি জানবে। আপনি ওই দুষ্ট লোকের কাজ সম্পর্কে যা জানেন তা সবকিছু মায়াপরীকে খুলে বলুন। তাহলে শুনুন মায়াপরি, আমি ওই লোককে আরো কয়েকবার আমাদের রাজ্যে দেখেছি। ওই লোকের এক তান্ত্রিক বাবা আছে। তান্ত্রিক আর লোক মিলে সবসময় কোনো না কোনোভাবে কোনো দুষ্ট পরিকল্পনা করতে থাকে। এবারও নিশ্চয়ই তাদের মাথায় কোনো বড় রকমের পরিকল্পনা আছে, তাই তারা এখানে এসে এত বড় এক কাণ্ড ঘটিয়েছে। আপনি কি কোনোভাবে বলতে পারবেন সেই তান্ত্রিক বাবার ঠিকানা সম্পর্কে, অথবা তাকে শেষবারের মতো কোথায় দেখা গিয়েছিল? সে সম্পর্কে কোনো কিছু বলতে পারবো না, কিন্তু এই তান্ত্রিক যখন আমাদের রাজ্যে খারাপ কাজ করেছিল তখন আমার বাবা তাকে বনবাসে পাঠিয়ে দিয়েছিল, তাকে শেষবারের মতো সুযোগ দিয়েছিল। কিন্তু তখন যদি আমরা জানতাম তান্ত্রিক এরকম খারাপ কাজ করবে, তাহলে আমরা তাকে তখনই বন্দি করে ফেলতাম। আমি চেষ্টা করে দেখব যদি তান্ত্রিককে ধরে বন্দি করতে পারি। এই তান্ত্রিক আমাদের পরিরাজ্যে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। তবে সাবধানে থাকবেন, ওই তান্ত্রিকের অনেক শক্তি, তাকে হারানো এত সহজ হবে না। ধন্যবাদ আপনাকে। সুজন, তাহলে চলো এখন আমরা সেই লোকের ঠিকানায় বেরিয়ে পড়ি। আমার মনে হয় জাদু আয়নাকে খোঁজ করলে সেই লোকের ঠিকানা জাদু আয়না দিতে পারবে। সুজন পরীর সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। অন্যদিকে তান্ত্রিক তার শিষ্য এবং দবির মিয়াকে নিয়ে সেই কালো প্রাসাদ ছেড়ে হাঁটতে শুরু করে। তুমি কি সেই অলৌকিক ফুলটা নিয়েছো? তোমার কাছে কি ফুলটা আছে? তান্ত্রিকের এই কথা শুনে শিষ্য হকচকিয়ে যায়। কি বলছেন কি? সেই ফুলটা তো আমি আপনাকে দিয়েছিলাম, সেই ফুল তো আর আমার কাছে নেই। কি গর্দপের মতো কাজ করেছো! আমি ওই ফুলটা দেখেই আবার তোমার কাছে ফেরত দিয়ে দিয়েছি। তার মানে তুমি সেই ফুলটা সাথে করে নিয়ে আসোনি, সেই কালো প্রাসাদেই রেখে এসেছো। তোমাকে নিয়ে তো আর পারি না। আমি এক্ষুনি সেই কালো প্রাসাদে যাচ্ছি আর সেই ফুলটা নিয়ে চলে আসছি। তুমি আর দেরি করবে না, যত তাড়াতাড়ি সম্ভব সেই ফুলটা নিয়ে এক্ষুনি চলে আসো। শিষ্য আর কোনো কথা না বলে কালো প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে রাজকন্যা সুজন আর মায়াপরীকে বলে, আমিও আপনাদের সাথে যাব, সেই লোককে আমিও ধরতে চাই। রাজামশাই এবং রানীমা রাজকন্যার এমন কথা শুনে খুবই অবাক হয়। কি বলছো কি রাজকন্যা? এত বিপদের মধ্যে তুমি কেন যাবে? এইমাত্র তুমি এত বড় একটা বিপদ থেকে রক্ষা পেয়েছো, তুমি ঘরে বসে থাকো। আর রাজকুমার নীল তোমার জন্য এসেছেন, তার সাথে গল্প করো। না মা, আমি এখন বসে থাকতে পারবো না। ওই দুষ্ট লোকের এত বড় সাহস যে রাজকন্যা কনকলতাকে বন্দি করার মতো সাহস দেখায়, আমি তাকে নিজ হাতে শাস্তি দেব। রাজকন্যা কনকলতার জেদের সামনে রানী এবং রাজামশাই কোনো কথাই বলতে পারে না। এরপর রাজকন্যা তার দেহরক্ষী সুজন এবং মায়াপরীর সাথে বের হয়ে চলে যায়। তখন রাজামশাই রানীকে বলেন, শোনো, আমি রাজকুমার নীলকে বলে দিচ্ছি সে যেন আবার অন্য একদিন আসেন। আর এমনিতে আজকে অনেক কিছু ঘটে গেছে, এখন আর এসব নিয়ে আলাপ করতে ইচ্ছে করছে না। আপনি যা ভালো বোঝেন তাই করেন। আর এদিকে মায়াপরী, রাজকন্যা এবং সুজন সেই কালো প্রাসাদ খুঁজে বেড়াচ্ছিল। আর অন্যদিকে তান্ত্রিকের শিষ্য সেই জাদুর ফুল আনতে কালো প্রাসাদের দিকে যাচ্ছে। তো বন্ধুরা,
মায়াপরী কি সেই কালো প্রাসাদ বের করতে পারবে এবং তার সাথে তান্ত্রিক এবং তার শিষ্যকে ধরে বন্দি করতে পারবে? জানতে হলে দেখুন আমাদের কনকলতা গল্পের পরবর্তী পর্ব।